আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব CO2 ট্রান্সপোর্ট নিয়ে, মানে রক্তের মাধ্যমে কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে সে সম্পর্কে আমরা জানব। কোষীয় শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তা রক্ত দ্বারা বাহিত হয়ে আবার ফুসফুসের বায়ুথলিতে পৌঁছচ্ছে। তো কীভাবে পৌঁছচ্ছে সেই পৌঁছানোর বিভিন্ন পদ্ধতি বা ধাপগুলো আমরা একে একে জানব। বোর্ডের ছবির দিকে তোমরা তাকাও। CO2 ট্রান্সপোর্ট কীভাবে হচ্ছে সেটা আমি লিখেছি। প্রথমটা লিখেছি অ্যাজ ফিজিক্যাল সলিউশন। ফিজিক্যাল সলিউশন মানে ভৌত দ্রবণ রূপে, যেটা অক্সিজেন পরিবহনের সময় আমরা দেখেছি। তা 5% কার্বন ডাইঅক্সাইড প্লাজমার মধ্যে বা রক্তরসে দ্রবীভূত হয়ে পরিবাহিত হচ্ছে। 2 নম্বরে আমরা দেখছি অ্যাজ কার্বামিনো কম্পাউন্ডস। কার্বামিনো কম্পাউন্ডস বলতে বোঝাচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। এইভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হতে পারে মোট কার্বন ডাইঅক্সাইডের 5 to 10%। এখানে কি হচ্ছে, হিমোগ্লোবিনের যে গ্লোবিন প্রোটিন অংশটি রয়েছে সেই গ্লোবিন প্রোটিনের প্রান্তিক অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তার ফলে তৈরি হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ। আর বেশিটা অংশ, বুঝতেই পারছো, 85 to 90% হচ্ছে বাইকার্বনেট রূপে পরিবহন হচ্ছে। এবার আমরা নিচের ছবিটাতে চলে আসব। কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা কিন্তু অক্সিজেন পরিবহনের তুলনায় সামান্য জটিল। বুঝতে পারলে সোজা, একটু কেয়ারফুলি শুনবে আমার কথাগুলো আর ছবির সঙ্গে আমার কথা মেলাবে। প্রথমে বাঁ দিকের ছবিটা দেখি। এখানে একটি কোষ দেখানো হয়েছে। এই কোষের মধ্যে শ্বসন ক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার কোষকে ঘিরে যে তরল থাকে তাকে কি বলে, টিস্যু ফ্লুইড বা কলারস। এই সময় কার্বন ডাইঅক্সাইডের যে কোষের মধ্যে উৎপন্ন হচ্ছে শ্বসনের ফলে, এর ফলে PCO2 বা কার্বন ডাইঅক্সাইডের পার্শ্বচাপের মান দাঁড়ায় 46 মিলিমিটার অফ মার্কারি। আর একই সময়ে প্লাজমায় কার্বন ডাইঅক্সাইডের পার্শ্বচাপ হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এই যে পার্শ্বচাপের যে ব্যবধান হচ্ছে তার ফলে কি হচ্ছে, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড প্রথমে কলারসে এবং তারপরে এই রক্তজালকের রক্তে এসে মিশছে। এই যে দুটো বর্ডার দিয়েছি, এই যে পুরো ঘটনাটা, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ব্লাড ক্যাপিলারি, রক্তজালক। এবার রক্তজালকের মধ্যে এটার RBC দেখানো হয়েছে আর তার যে ধাত্রটা সেটা হচ্ছে প্লাজমা। কার্বন ডাইঅক্সাইড যেটা কোষ থেকে কলারসের মাধ্যমে জালকের প্রাচীর ভেদ করে প্লাজমায় এসে মিশলো, তার কিছুটা অংশ প্লাজমায় দ্রবীভূত হয়ে গেল অ্যাজ ফিজিক্যাল সলিউশন, 5% যেটা বললাম শুরুতেই। এবার বাকি অংশ প্রবেশ করলো RBCর মধ্যে। RBCর মধ্যে কি হচ্ছে দেখা যাক। কার্বন ডাইঅক্সাইড RBCর মধ্যে যে জল আছে তার সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। এই বিক্রিয়া কিন্তু প্লাজমাতেও হচ্ছে। যখন এই ডিজলভ ইন প্লাজমা, তার প্লাজমার যে জল আছে তার মধ্যেই কার্বন ডাইঅক্সাইড ডিজলভ হচ্ছে। এখানেও কার্বন ডাইঅক্সাইড আর জলের বিক্রিয়াতে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। কিন্তু এখানে CA বলে একটি কথা লিখেছি, একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম। CA হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। এটি আমাদের শরীরের মানে মানব দেহের দ্রুততম উৎসেচক। এই উৎসেচকটি RBCর মধ্যে আছে কিন্তু প্লাজমার মধ্যে নেই। একই বিক্রিয়া হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আর জলের বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, কিন্তু যেহেতু উৎসেচকের সহায়তায় RBCর মধ্যে বিক্রিয়াটি ঘটছে, তার ফলে খুব দ্রুত কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। আবার ছবি দেখো। এবার এই যে কার্বনিক অ্যাসিড তৈরি হলো, এটি আবার হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়নে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, H+, HCO3-। এবার H+টা কি হচ্ছে আমাদের লক্ষ্য করতে হবে।
এখানে দেখো একই সঙ্গে আমি অক্সিজেন ট্রান্সপোর্টের একটি অংশও দেখিয়েছি। HbO2 এটা তো আমরা জানি অক্সি হিমোগ্লোবিন। HbO2 এটা আরবিসি থেকে এখন কোষের মধ্যে অক্সিজেনটাকে সাপ্লাই দেবে। তাহলে HbO2 থেকে অক্সিজেন আলাদা হচ্ছে, হিমোগ্লোবিন আলাদা হচ্ছে। অক্সিজেন আবার ব্যাপন প্রক্রিয়ায় প্রথমে প্লাজমা, তারপরে কলারস, তারপরে কোষের মধ্যে ঢুকছে, আবার কোষীয় শ্বসনে ব্যবহার হচ্ছে। এবার অক্সি হিমোগ্লোবিন থেকে যে হিমোগ্লোবিন আলাদা হয়ে গেল, এই হিমোগ্লোবিনটা এই হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হচ্ছে, হয়ে কি তৈরি করছে? বিজারিত হিমোগ্লোবিন, HHB। ঠিক আছে, এবারে আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড কোষের মধ্যে প্রবেশ করে এই ঘটনাটা যে ঘটলো, আরেকটা অংশ কি হচ্ছে, CO2 এইটা এই হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হচ্ছে, হয়ে কি তৈরি করছে? কার্বামিনো হিমোগ্লোবিন, যেটা সেকেন্ড পয়েন্টটা ছিল আমাদের। অ্যাজ কার্বামিনো কম্পাউন্ড 5 to 10% কার্বন ডাইঅক্সাইড ক্যারিড হচ্ছে, এটা হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড যেটা হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কার্বামিনো কম্পাউন্ড যেমন তৈরি করছে, আবার হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়ে HHB তৈরি হচ্ছে। এইভাবে বাইকার্বনেট আয়ন যে তৈরি হচ্ছে, তাতে ওর গাঢ়ত্ব প্লাজমার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ প্লাজমাতে কার্বনিক অ্যানহাইড্রেস এই উৎসেচকটি নেই। এবার আমরা দেখতে পাই যে প্লাজমার তুলনায় অনেক বেশি বাইকার্বনেট আয়ন এখানে তৈরি হওয়াতে এগুলো আরবিসির পর্দা ভেদ করে প্লাজমায় আসতে থাকে, এবং প্লাজমায় আসতে থাকার ফলে এই আরবিসি এবং প্লাজমার মধ্যে যে তড়িৎ সাম্য সেটা বিঘ্নিত হয়। তা সেই সাম্য বজায় রাখার জন্য প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন আরবিসির মধ্যে প্রবেশ করে। তাহলে বাইকার্বনেট আরবিসি থেকে বেরিয়ে আসছে প্লাজমার মধ্যে, আর এখানে ঋণাত্মক আয়নের সমতা বজায় রাখার জন্য ক্লোরাইড আয়ন প্লাজমা থেকে পৌঁছে যাচ্ছে আরবিসির মধ্যে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট বা হ্যামবার্গারস ফেনোমেনন। এইভাবে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটা হচ্ছে, এবার আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড পৌঁছবে কোথায়? কার্বন ডাইঅক্সাইডকে পৌঁছে দিতে হবে ফুসফুসের বায়ুথলিতে। বায়ুথলিতে পৌঁছে দিলে এবার নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে পরিবেশে ত্যাগ করতে পারবো। এবার দেখা যাক, যখন ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলিকে ঘিরে যে রক্তজালক রয়েছে সেখানে কার্বন ডাইঅক্সাইড পৌঁছলে কি ঘটনা ঘটছে। এবার আমরা দ্বিতীয় ছবিটা দেখব। দ্বিতীয় ছবিতে আমরা দেখছি যে প্রথমে আমরা অ্যালভিওলিতে আর প্লাজমাতে PCO2 মানটা দেখে নিই। এই সময় PCO2 মান অ্যালভিওলিতে 40 মিলিমিটার অফ মার্কারি আর প্লাজমাতে 46 মিলিমিটার অফ মার্কারি। কারণ এখান থেকে তো এটা এইদিকে কার্বন ডাইঅক্সাইড প্লাজমাতে বেশি চলে এসেছিলো, সেই জন্য রক্তে তখন PCO2 হয়ে গেছে 46 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এবার রক্তে বেশি পার্শ্বচাপ কার্বন ডাইঅক্সাইডের, আর অ্যালভিওলিতে কম। তাহলে কী হবে, এবার কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে অ্যালভিওলির মধ্যে যাবে। এবার কিভাবে সেটা হচ্ছে দেখা যাক। এই সময় আবার এই বাইকার্বনেট আয়ন এটা আরবিসির মধ্যে প্রবেশ করা শুরু করে। এতক্ষণ প্লাজমাতে এটা বাইকার্বনেট যৌগ হিসেবে বাহিত হয়েছিল, আবার বিশ্লিষ্ট হয়ে বাইকার্বনেট আয়ন তৈরি হলো। এইটা এবার প্লাজমার থেকে আরবিসির মধ্যে প্রবেশ করছে। এবার ঋণাত্মক আয়ন এটা মাত্রা আরবিসির মধ্যে বেড়ে যাচ্ছে, তো সেই সমতা বিধানের জন্য ক্লোরাইড আয়ন আবার আরবিসি থেকে প্লাজমার মধ্যে ফিরে আসছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে রিভার্স ক্লোরাইড শিফট। যখন আরবিসি থেকে বা রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলিতে ট্রান্সফার হচ্ছে, তখন আমরা আবার রিভার্স ক্লোরাইড শিফট দেখতে পাচ্ছি। এবার বাইকার্বনেট আয়ন যে ঢুকলো
আরবিসির মধ্যে H+ এর সঙ্গে যুক্ত হয়ে এটা আবার কার্বনিক অ্যাসিড তৈরি করছে। H+ করতে গেলো এই যে এখানে বিজারিত হিমোগ্লোবিন তৈরি হয়েছিল, সেই বিজারিত হিমোগ্লোবিন এবার বিশ্লিষ্ট হলো, বিশ্লিষ্ট হয়ে H+ আর Hb-তে আলাদা হয়ে গেল। Hb হলো আর এইদিকে H+ হলো। আমি এগুলো বিক্রিয়া দেখানোর সুবিধার্থে এরকমভাবে দেখিয়েছি। HHb ভেঙে Hb এখানে, H+ এখানে, H+ আর HCO3- থেকে আবার তৈরি হলো H2CO3 মানে কার্বনিক অ্যাসিড। আবার এইটা থেকে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জল, কারণ এই দুটো বিক্রিয়া করেই কার্বনিক অ্যাসিড তৈরি হয়েছিল। আর কার্বন ডাইঅক্সাইড আর কীভাবে বাহিত হয়েছে? কার্বামিনো হিমোগ্লোবিন রূপে। কার্বামিনো হিমোগ্লোবিন থেকেও এবার কার্বন ডাইঅক্সাইড আর হিমোগ্লোবিন আলাদা হয়ে গেল। হিমোগ্লোবিন হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়েছিল, আবার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়েছিল, এগুলো থেকে মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে যাওয়ার পর এই মুক্ত হিমোগ্লোবিন কী করছে? অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। এই অক্সিজেন আমরা প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করেছি, এটা তখন বায়ুথলি থেকে রক্তজালকের রক্ত রসে আসছে, তারপরে লোহিত কণিকায় ঢুকে লোহিত কণিকায় উপস্থিত যে মুক্ত হিমোগ্লোবিন আছে তার সঙ্গে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করছে। আর এখানে যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হলো, এই কার্বন ডাইঅক্সাইড এবং প্লাজমায় দ্রবীভূত অবস্থায় যে কার্বন ডাইঅক্সাইড আছে সেগুলো আবার বায়ুথলির বায়ুতে প্রবেশ করলো, কারণ বায়ুথলির বায়ুতে PCO2-র মান তখন রক্তের তুলনায় কম, মাত্র 40 মিলিমিটার অফ মার্কারি। এখানে আমি আরেকটি কথা লিখেছি, দেখো, হ্যালডেন এফেক্ট। আমরা এর আগে অক্সিজেন ট্রান্সপোর্টে বোর এফেক্ট পড়েছি, এটা তার রিভার্স একটা ঘটনা। দেখো, হ্যালডেন এফেক্টে কী বলা হচ্ছে? রক্তে যখন PO2-র পার্শিয়াল প্রেশার বেশি থাকে, পার্শ্বচাপ বেশি থাকে, এই সময় যখন আমরা প্রশ্বাস গ্রহণ করেছি, অক্সিজেন নিচ্ছি প্রশ্বাসের মাধ্যমে, তখন অ্যালভিওলিতে 100 মিলিমিটার অফ মার্কারি এই পার্শ্বচাপ থাকছে অক্সিজেন। তো অক্সিজেনের পার্শ্বচাপ যখন বেশি থাকছে তখন হিমোগ্লোবিনের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে থাকার প্রবণতাটা কমে যায়। সেই জন্য আমরা এখানে দেখছি HbCO2 থেকে Hb আলাদা হয়ে যাচ্ছে, কারণ এখানে অক্সিজেনের পার্শ্বচাপ বেশি। তাহলে হিমোগ্লোবিন এখন কি করতে চাইবে? হিমোগ্লোবিন চাইবে অক্সিজেনের সঙ্গে নিজেকে বাইন্ড করতে, এবং সেটা হচ্ছেও, তার ফলে তৈরি হচ্ছে HbO2। এইভাবে এই গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত থেকে বায়ুথলির বায়ুতে পৌঁছে গেল, আর অক্সিজেন আবার রক্তে এলো বায়ুথলির থেকে। এইভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন পদ্ধতিটি ঘটছে আমাদের শরীরে। এখানে পুরো কার্বন ডাইঅক্সাইড পরিবহন পদ্ধতি যেমন দিতে পারে, তেমনি আলাদা করে ক্লোরাইড শিফটটা ব্যাখ্যা করতে হতে পারে, আবার রিভার্স ক্লোরাইড শিফটটাও ব্যাখ্যা করতে হতে পারে। যদি ক্লোরাইড শিফট বলে তাহলে কিন্তু পুরোটা বলার দরকার নেই, যেটুকু ক্লোরাইড শিফটের জন্য দরকার একদম টু দ্য পয়েন্ট আনসার লিখতে হবে। বই থেকে তোমরা এটা পড়বে। আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করব যে তোমরা এই পড়াটা অন্য দিনের পড়ার মতো বুঝতে পারবে।